এবার দেখো, কবি বলছেন, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের দুন্দুভি নিনাদে। অর্থাৎ সেখানে নিভৃত অবকাশে তুমি কোথায়, কোনখানে? এর আগে আমরা দেখলাম একদিকে ছিল প্রথমে এশিয়া এবং আফ্রিকা যুক্ত ছিল, কিন্তু রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ সমুদ্র যেমন আরব সাগর, ভারত মহাসাগর কী করল? এশিয়া এবং আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দিল এবং আফ্রিকা একাকী গহন অরণ্যে, দুর্গম অরণ্যে পরিণত হলো। সেই আফ্রিকায় কি হচ্ছে না, সেখানে নিভৃত অবকাশে তুমি, নিভৃত অর্থাৎ একান্তে, নিরিবিলিতে আফ্রিকা কি করছে না, সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। যে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গেল এবং বনস্পতি দ্বারা পরিবেষ্টিত হলো, সেই আফ্রিকা একান্তে নিরিবিলিতে কি করছে, সংগ্রহ করছে দুর্গমের রহস্য। দুর্গম অঞ্চল অর্থাৎ যেখানে অতি কষ্টে যাওয়া যায় বা দুর্বোধ্য যে অঞ্চল, সেই রকম একটা স্থানে নিজেকে পরিণত করছে আফ্রিকা। এবং আফ্রিকা নিজে নিজে কী করছিল না, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, সেই দুর্বোধ সংকেত চিনে নিচ্ছিল আফ্রিকা নিজে নিজে, এবং প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, দৃষ্টির অতীত, অদৃশ্য অর্থাৎ যে অদৃশ্য শক্তি রয়েছে, প্রকৃতির যে অদৃশ্য শক্তি রয়েছে, সেই প্রকৃতির অদৃশ্য শক্তিকে করছিল না, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনার অতীত অর্থাৎ অচেতন যে মন, অর্থাৎ যে আফ্রিকা অচেতন, সেই অচেতন আফ্রিকা কী করছে না, দৃষ্টির অতীত অদৃশ্য অর্থাৎ সেই দৃষ্টির অতীত জাদু, প্রকৃতির সেই দৃষ্টি অতীত জাদু অচেতন আফ্রিকাকে মন্ত্র জাগাচ্ছিল। এবং কবি কি বললেন না, বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রূপ এই শব্দটির অর্থ হচ্ছে শ্লেষ মিশ্রিত উপহাস বা ব্যঙ্গ। সেই ব্যঙ্গ করছিল আফ্রিকা কাকে? ভীষণকে, ভয়ঙ্করকে। কিভাবে? বিরূপের ছদ্মবেশে। এই লাইনগুলির অর্থ কি না, আফ্রিকা নিজেই ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং তাই ভয়ঙ্করকে, ভয়ঙ্কর আফ্রিকা ব্যঙ্গ করছে। অর্থাৎ যে ভয়ঙ্কর কোনো একটা বিষয়, সেই ভয়ঙ্কর বিষয়কে আফ্রিকা ব্যঙ্গ করছে, অর্থাৎ আফ্রিকা নিজেই নিজেকে ভয়ঙ্কর করে নিয়েছে। অর্থাৎ আফ্রিকার সেই গহন অরণ্য, আফ্রিকা সেই বনস্পতি দ্বারা পরিবৃত, এই আফ্রিকা বিদ্রূপ করছিল কাকে? ভীষণকে, বিরূপের ছদ্মবেশে, এবং শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, অর্থাৎ ভয়কে জয় করে নিচ্ছে আফ্রিকা। শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, ভয়কে হার মানাতে চাইছে কবি আফ্রিকা, এবং আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের দুন্দুভি নিনাদে। বিভীষিকা অর্থাৎ ভীষণ ভয় যেটা বা আতঙ্ক, এবং তাণ্ডবের দুন্দুভি নিনাদ, দুন্দুভি অর্থাৎ প্রাচীনকালে ওই দামামা জাতীয় যে বাদ্যযন্ত্র, এই দুন্দুভি নিনাদে। অর্থাৎ কবি কি বলছেন না, আফ্রিকা নিজেকে ভয়ঙ্কর করে নিয়েছে এবং সেই ভয়ঙ্কর শক্তিকে হার মানাতে চাইছে, ভয়কে হার মানাতে চাইছে আফ্রিকা, ভয়ঙ্কর শক্তিকে ব্যঙ্গ বিদ্রূপ করছে, আর আপনাকে উগ্র করে বিভীষিকার, কিভাবে না, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়,
তাণ্ডবের দুন্দুভিনী নাদে। আপনাকে উগ্র করে ফেলেছে আফ্রিকা এবং আতঙ্ক ভীষণ ভয় এর সৃষ্টি করেছে এবং তাণ্ডবের দুন্দুভিনী নাদ অর্থাৎ তাণ্ডব চালিয়ে, অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে ভয়ঙ্কর কোনো বিষয়বস্তুকেও আফ্রিকা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই ভয়ঙ্করকে বিদ্রূপ করছে, ব্যঙ্গ করছে, উপহাস করছে। তারপর কি বলছে দেখো, তাহলে এখানে প্রথম স্তবকটি আমরা শেষ করলাম। আলোচ্য কবিতাটিতে 4টি স্তবক রয়েছে এবং এই 4টি স্তবক 4টি কথা বলছে। এই যে প্রথম স্তবকটা আমরা পড়লাম, এই প্রথম স্তবকে রইল আফ্রিকার জন্ম রহস্য, কিভাবে আফ্রিকার সৃষ্টি হলো এবং আফ্রিকা কিভাবে ধীরে ধীরে নিজেকে ভয়ঙ্কর করে নিচ্ছে, সেই বিষয়টি কবি এই প্রথম স্তবকে তুলে ধরলেন। এরপর আমরা আসছি দ্বিতীয় স্তবকে। দেখো, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। হায় ছায়াবৃতা, সম্বোধন করছেন কবি আফ্রিকাকে, কি বলে? ছায়াবৃতা বলে। ছায়াবৃতা অর্থাৎ ছায়া দ্বারা আবৃত, ছায়াবৃত, সেখানে স্ত্রীলিঙ্গ ছায়াবৃতা। তাহলে কবি আফ্রিকাকে বলছেন, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এতদিন পর্যন্ত আফ্রিকা বহির্বিশ্বের কাছে অচেনা, অজানা ছিল। তাই কবি আফ্রিকাকে বললেন, উপমা করলেন কালো ঘোমটার দ্বারা। কি বলছেন? কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। এতদিন পর্যন্ত আফ্রিকা বহির্বিশ্বের কাছে অজানা ছিল, তাই অপরিচিত ছিল আফ্রিকার মানবিক রূপ। কাদের কাছে? বহির্বিশ্বের কাছে। বহির্বিশ্বের কাছে আফ্রিকার মানব রূপ অচেনা, অজানা ছিল এবং তাই বহির্বিশ্ব কী করত? আফ্রিকাকে উপেক্ষা করত। উপেক্ষার আবিল দৃষ্টিতে এতদিন ছিল। এতদিন বহির্বিশ্ব আফ্রিকাকে অবহেলা করত, তাচ্ছিল্য করত, কিন্তু ধীরে ধীরে বহির্বিশ্ব জানতে পারছে আফ্রিকার সম্পদের কথা। তাই কি হচ্ছে না, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কারা এলো লোহার হাতকড়ি নিয়ে? ঔপনিবেশিক শক্তির আবির্ভাব ঘটল আফ্রিকায়। আফ্রিকার স্বাধীনতা এবার খর্ব হয়ে যাবে, তাই বলছেন এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কেন লোহার হাতকড়ি নিয়ে এলো? কারণ বিভিন্ন যন্ত্রশক্তি, ইউরোপ যন্ত্রশক্তিতে বলিয়ান, তাহলে সেই যন্ত্রশক্তির মাধ্যমে অর্থাৎ একেবারে শক্তিশালী ইউরোপীয় শক্তির আগমন ঘটল আফ্রিকাতে। তাহলে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। তারপর কবি কি বলছেন? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তাহলে এতদিন পর্যন্ত আফ্রিকা বহির্বিশ্বের কাছে অজানা, অচেনা ছিল। তাই কবি বলছেন কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। এতদিন পর্যন্ত বহির্বিশ্ব আফ্রিকাকে উপেক্ষা করত, তাচ্ছিল্য করত, অবহেলা করত। তারপর কি হলো না, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, অর্থাৎ আফ্রিকায় ঔপনিবেশিক শক্তির আবির্ভাব ঘটল। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আফ্রিকায় ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু জানোয়ার রয়েছে, যেমন রয়েছে নেকড়ে, তাদের নখ তীক্ষ্ণ, অর্থাৎ জানোয়ার, জন্তু জানোয়ারের দল, তারা হিংস্র, তাদের ক্ষিপ্র গতি হবে, তাদের নখ তীক্ষ্ণ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই প্রকৃতির কোলে লালিত সেই সমস্ত জন্তু জানোয়ারের থেকেও তীক্ষ্ণ নখ সম্পন্ন ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির আবির্ভাব ঘটল। তাদের এখানে কবি কি বলছেন? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ নেকড়ের নখ তীক্ষ্ণ, তাদের থেকেও ইউরোপীয় শক্তির যারা শক্তিধর মানুষরা ঔপনিবেশিক কথা চালাতে আফ্রিকায় এলো, তাদের নখ তীক্ষ্ণ, এ কথাটা নয়। আফ্রিকাতে ভয়ঙ্কর জন্তু জানোয়ার যেমন রয়েছে,
তার থেকেও ভয়ঙ্কর মানুষের আগমন ঘটলো। মানুষকে কেন ভয়ঙ্কর বলা হচ্ছে? কারণ তারা ঔপনিবেশিক শক্তি রূপে আফ্রিকাকে গড়ে তুলছে এবং তারা আফ্রিকাবাসীর উপর শোষণ, শাসন, অত্যাচার চালাচ্ছে। তাই কবি বললেন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। অর্থাৎ ঔপনিবেশিক শক্তি এলো, তাদেরকে কবি কীভাবে বিশ্লেষণ করছেন? না, এলো মানুষ ধরার দল। ঔপনিবেশিক শক্তিকে কবি বলছেন মানুষ ধরার দল। কেন মানুষ ধরার দল বলছেন? কারণ আমরা ইতিহাসের পাতায় চোখ বুলালে দেখব যে সেই সময় আফ্রিকার মহাদেশের বিভিন্ন মানুষজনকে বিক্রি করে দিত ইউরোপীয় দেশের বিভিন্ন ইউরোপীয়রা, এবং তাদেরকে কৃতদাসে পরিণত করত। তাই কবি এখানে বললেন, অর্থাৎ ঔপনিবেশিক শক্তিকে বললেন মানুষ ধরার দল। এবং কি বলছেন? গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। ওই সমস্ত ঔপনিবেশিক শক্তি কি নিজেদের গর্বে গর্বিত, নিজেদের গর্বে তারা অন্ধ। আফ্রিকার মাটিতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না বলে আফ্রিকার অরণ্যভূমি অন্ধ। আর ইউরোপীয় সেই সমস্ত ঔপনিবেশিক শক্তি কিসে অন্ধ? নিজেদের গর্বে অন্ধ। তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে। সেই সমস্ত সাদা চামড়ার মানুষেরা, অর্থাৎ ইউরোপীয় সেই সমস্ত ঔপনিবেশিক শক্তি নিজেদের শ্রেষ্ঠত্বে গর্বে অন্ধ। তারপর কবি কি বলছেন? না, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সেই সমস্ত ঔপনিবেশিক শক্তি তারা সভ্য জাতি হিসেবে পরিগণিত, কিন্তু তারা অমানবিক। তাই কবি বলছেন সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তারা শ্বেতাঙ্গ, বাইরে তারা সভ্য, কিন্তু তাদের আচরণ, তাদের কাজকর্ম, তাদের শোষণ, শাসন, অত্যাচার, এই সমস্ত অমানুষতা ধীরে ধীরে আফ্রিকাবাসীর উপর ফুটে উঠল। আফ্রিকাবাসী জেনে গেল সেই সমস্ত সভ্য ইউরোপীয় ঔপনিবেশিকদের অসভ্য রূপ আফ্রিকাবাসী দেখতে পেল। এবং কবি তারপর বলছেন, তোমার ভাষাহীন ক্রন্দনে আফ্রিকা মহাদেশের ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দেখো, বলছে তোমার ভাষাহীন ক্রন্দনে আফ্রিকার অধিবাসী তারা শোষণ, শাসন, অত্যাচারে বিপর্যস্ত, বিধ্বস্ত। তারা বাকহারা, ভাষাহারা হয়ে উঠেছে। তাই কবি বলছেন তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। সেই আফ্রিকার অরণ্য আজ বাষ্প দেখা যাচ্ছে। কেন এই বিষয়টি কিভাবে কবি এখানে তুলে ধরছেন? না, এতদিন যে আফ্রিকা বনস্পতির নিবিড় পাহারায় বেড়ে উঠছিল, সেই আফ্রিকায় যন্ত্র শক্তিতে শক্তিমান ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির আগমন ঘটেছে এবং বিভিন্ন শক্তির মাধ্যমে, যন্ত্রশক্তির মাধ্যমে, বাষ্পচালিত ইঞ্জিনের মাধ্যমে বিভিন্নভাবে সেই ইউরোপীয় ঔপনিবেশিকরা আফ্রিকাকে শাসন করছে, অত্যাচার করছে। তাই এখানে কবি বলছেন তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। আজ সেই বনস্পতির নিবিড় পাহারায় যে অরণ্য বেড়ে উঠছিল, সে অরণ্য আর কি হয়ে গেছে? না, বাষ্পাকুল, অর্থাৎ সেখানে ধুলো ধোঁয়ায় ভরে গেছে। যন্ত্রশক্তি আফ্রিকার অরণ্যকে গ্রাস করে নিয়েছে। তারপর কবি বলছেন পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। আফ্রিকার মাটির যে ধুলো, আফ্রিকার মহাদেশের যে ধুলো, সেই ধুলো কি হয়েছে? আফ্রিকাবাসীর
রক্তে এবং চোখের জলে সেই ধুলো পাঁকে পরিণত হয়েছে। অর্থাৎ ইউরোপীয় শক্তি, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি বলা ভালো, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি আফ্রিকাবাসীদের উপর এমন অত্যাচার চালাচ্ছে যে শোষিত আফ্রিকাবাসীর চোখের জলে, শোষিত আফ্রিকাবাসীর শরীরের রক্তে আফ্রিকার ধুলো পঙ্কিল হয়ে উঠেছে, পাঁকে পরিণত হয়েছে এবং দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়। আগেকার দিনে যারা দস্যুগিরি করত তারা এক ধরনের জুতো পরত, সেই জুতোর তলায় কাঁটা দেওয়া থাকতো এবং তাহলে সেই দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় এখানে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিকে দস্যু বলে অভিহিত করছেন কবি। তাদের পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড কি হলো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির সেই শোষণ, শাসন, বঞ্চনা, অত্যাচার আফ্রিকার ইতিহাসে লেখা হলো নতুনভাবে। এতদিন যে আফ্রিকা বনস্পতির নিবিড় পাহারায় বেড়ে উঠছিল, সেই আফ্রিকায় ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির শোষণ, শাসন, অত্যাচার শুরু হয়ে গেল এবং রচিত হলো এক অপমানিত ইতিহাস। তাহলে দ্বিতীয় স্তবক শেষ হলো আমাদের। প্রথম স্তবকে আমরা পেয়েছিলাম আফ্রিকার জন্ম রহস্য, দ্বিতীয় স্তবকে কি পেলাম না আফ্রিকার উপর ঔপনিবেশিক শক্তির অত্যাচার। যে আফ্রিকা বনস্পতির নিবিড় পাহারায় বেড়ে উঠেছিল, সেই আফ্রিকার উপর ঔপনিবেশিক শক্তির অত্যাচার কিভাবে হয়েছিল তার রূপ রবীন্দ্রনাথ এই স্তবকটিতে আমাদের সামনে তুলে ধরলেন। এরপর কি হচ্ছে দেখো, তৃতীয় স্তবকে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তাহলে আফ্রিকা একদিকে ঔপনিবেশিক শক্তির দ্বারা শোষিত, লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত হতে থাকছে। যে ঔপনিবেশিক শক্তি আফ্রিকার উপর এহেন অত্যাচার চালাচ্ছে, সেই ঔপনিবেশিক শক্তির দেশ অর্থাৎ সেই ঔপনিবেশিক শক্তিধর দেশগুলি অর্থাৎ ইউরোপীয় দেশগুলো যারা আফ্রিকার উপর নির্লজ্জ অমানুষিকতা দেখাচ্ছে, তারা কীরকমভাবে আছে, তাদের দেশ কীরকমভাবে আছে না সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, অর্থাৎ ওই ইউরোপীয় দেশগুলিতে, যে ইউরোপীয় দেশগুলির আফ্রিকার উপর অত্যাচার চালাচ্ছিল, সেই ইউরোপীয় দেশগুলিতে কি হচ্ছে না তাদের মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। তারা ধর্মকর্ম নিয়ে ঠিক ছিল, তারা আফ্রিকাবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে ঠিক, কিন্তু তাদের নিজেদের দেশে তারা বেশ ধর্মকর্ম নিয়ে আছে। সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে সেখানে মন্দিরে মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। আর কি হচ্ছিল, শিশুরা খেলছিল মায়ের কোলে। আফ্রিকার শিশুদের উপর তারা নৃশংস অত্যাচার চালাচ্ছে, আফ্রিকার জনগণের উপর নৃশংস অত্যাচার চালাচ্ছে, কিন্তু তাদের শিশুরা, তাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠছে। তাই কবি বলছেন শিশুরা খেলছিল মায়ের কোলে। তাদের শিশুরা, তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছিল এবং সেখানে কি হচ্ছিল, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সত্য শিব এবং সুন্দরের পূজারী কবি কি বলছেন না যে ইউরোপীয় শক্তি, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি আফ্রিকাবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে, সেই ইউরোপীয় শক্তিধর দেশগুলিতে সুন্দরের আরাধনা চলছে। কবির সঙ্গীত, তাই কবি বলছেন কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ একদিকে ইউরোপীয় শক্তি আফ্রিকাবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে, কিন্তু তাদের দেশ, তাদের নিজেদের ঘরকে তারা ঠিকভাবেই রক্ষা করছে, তাই সেখানে পুজো আর্চা হচ্ছে,
তাদের ভবিষ্যৎ প্রজন্ম সেখানে সুন্দরভাবে বেড়ে উঠছে। এইভাবে কবি আলোচ্য এই স্তবকটি তুলে ধরেছেন আমাদের সামনে। অর্থাৎ প্রথম স্তবকে কবি তুলে ধরলেন আফ্রিকার জন্মরহস্য, দ্বিতীয় স্তবকে কবি তুলে ধরলেন সেই আফ্রিকার উপর ঔপনিবেশিক শক্তির অত্যাচার, তৃতীয় স্তবকটিতে কবি বললেন সমুদ্র পারে সেই ইউরোপীয় শক্তিধর দেশগুলি কীভাবে সুন্দরের আরাধনা করছে, কীভাবে তারা সমস্ত জিনিস বেশ সুন্দরভাবে দিন অতিবাহিত করছে, সেই সমস্ত বিষয়টি কবি তৃতীয় স্তবকটিতে তুলে ধরলেন। এরপর কি আছে না, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। চতুর্থ স্তবক। এই স্তবকটিতে কবি কি বলছেন, আজ যখন পশ্চিম দিগন্তে অর্থাৎ প্রাচ্যর দেশ এবং পাশ্চাত্য দেশ, পাশ্চাত্য দেশ অর্থাৎ ইউরোপীয় সেই সমস্ত শক্তি, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির দেশ, সেই সমস্ত দেশগুলোকে বলছেন পশ্চিম দিগন্ত। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, প্রদোষকাল শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যাকাল, দিন শেষে সন্ধ্যার আগমন ঘটছে, সেই সময় যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, গুপ্ত গহ্বর থেকে পশুরা, এখানে পশুরা কারা, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি। গুপ্ত গহ্বর থেকে কেন, এতদিন আফ্রিকার যে সম্পদ, সেই সম্পদ কিন্তু অন্যান্য বহির্বিশ্ব জানতো না। যখন জানলো আফ্রিকার সম্পদের কথা, আফ্রিকার কথা, তখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো এবং অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। আফ্রিকার সেই সমস্ত সুন্দর দিনগুলির পরিসমাপ্তি ঘটে গেল ইউরোপীয় ওই ঔপনিবেশিক শক্তির আবির্ভাবের মধ্য দিয়ে। সেই সময় কবি কি বলছেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, সভ্য মানুষদের প্রতিনিধি, সভ্য দেশের প্রতিনিধি করলেন কবি যুগান্তের কবি বলে অভিহিত। তাহলে সেই সভ্য দেশের প্রতিনিধি যুগান্তের কবিকে কবি কি বলছেন, না এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, সব শেষে তুমি, অর্থাৎ এই যে একটা ইউরোপীয় শক্তির আফ্রিকাবাসীদের উপর অত্যাচার, শোষণ, লাঞ্ছনা, সেই সমস্তকে কবি শেষ করতে বলছেন। এবং সেই সমস্ত শেষে কবি কি বলছেন, না আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী অর্থাৎ আফ্রিকা মহাদেশ, সেই মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলছেন কবি। এবং ওই যুগান্তের কবিকে বলছেন, বলো ক্ষমা করো এই যে বনস্পতির নিবিড় পাহারায় যে আফ্রিকা এতদিন আবদ্ধ ছিল, সেই এতদিন বেড়ে উঠছিল নিজের দুর্গমতার মধ্য দিয়ে, সেই আফ্রিকাকে কবি মানহারা মানবী বললেন, আফ্রিকা মহাদেশকে কবি মানহারা মানবী বললেন। এবং সেই মানহারা মানবীর দ্বারে ওই সভ্য ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির প্রতিনিধি যুগান্তের কবিকে কবি দাঁড়াতে বললেন এবং ক্ষমা চাইতে বলছেন, বলো ক্ষমা করো, তোমার সমস্ত হিংস্র কর্মকলাপের মধ্যে সেই ক্ষমা চাওয়াটাই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী। কবি কি বলছেন, না দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ ওই ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিকে কবি কি বলছেন, আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলছেন, ক্ষমা প্রার্থনা করতে বলছেন। এতদিন অনেক অত্যাচার, শোষণ, লাঞ্ছনা, গঞ্জনা আফ্রিকাবাসীকে উপহার দিয়েছে ইউরোপীয় শক্তি। কবি বলছেন এই সমস্ত শেষ হোক, এই সমস্ত অত্যাচার, এই সমস্ত শোষণ, শাসন, লাঞ্ছনার শেষ হোক, এবং সেই সমস্ত দিনগুলি শেষ হয়ে যেন ওই ইউরোপীয় শক্তির প্রতিনিধি যুগান্তের কবিরা এসে আফ্রিকার কাছে ক্ষমা চায়। এবং এটাই হবে, এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই ইউরোপীয় শক্তির এই এত অমানসিকতার যে অমানসিকতা এতদিন পর্যন্ত আফ্রিকাবাসীদের উপর বর্ষিত হয়েছিল, সেই অমানসিকতা যেন পরিসমাপ্তি ঘটবে। তাই কবি বললেন হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার শেষ পুণ্যবাণী। আমরা জানি যে ক্ষমা চেয়ে নিলে
সমস্ত ভুলভ্রান্তিকেও কিন্তু ক্ষমা করে দেওয়া যায়, অর্থাৎ ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চাইতে হবে মন থেকে। তাই কবি এখানে ইউরোপীয় শক্তিধর সেই সমস্ত দেশগুলিকে ক্ষমা চাইতে বললেন। এবং কবি কি বললেন না, সেটাই হয়ে যাবে কি না সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ এই স্তবকটির মধ্য দিয়ে কবি আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করতে বললেন, ক্ষমা চাইতে বললেন ইউরোপীয় শক্তিধর দেশগুলিতে। তাহলে আমরা দেখলাম আলোচ্য কবিতাটিতে 4টি চরণ, 4টি স্তবক, আলোচ্য কবিতাটি 4টি স্তবক এবং 50টি চরণ রয়েছে। এই 4টি স্তবক কবি 4টি স্তবকে কবি 4টি কথা বললেন। প্রথম স্তবকে কবি তুলে ধরলেন আফ্রিকার জন্মরহস্যের কথা। দ্বিতীয় স্তবকে কবি বললেন আফ্রিকার উপর ঔপনিবেশিক শক্তির অত্যাচারের কথা। তৃতীয় স্তবকে কবি বললেন সমুদ্র পারে হচ্ছে সুন্দরের আরাধনা, সে কথা। এবং চতুর্থ স্তবকে কবি বললেন সেই সভ্য মানুষদের প্রতিনিধি যুগান্তের কবিকে কি বললেন না আফ্রিকার কাছে ক্ষমা চেয়ে নিতে বললেন। এভাবে কবি আলোচ্য আফ্রিকা কবিতাটি আমাদের সামনে তুলে ধরলেন।